বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির আয়োজনে আমাদের এই সাপ্তাহিক আয়োজন ফেস টু ফেস লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এএনএম মাসুম। বরাবরের মতো সমসাময়িক ঘটনাবলী নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়ে থাকি। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন বাংলাদেশের সম্প্রতি আমরা লক্ষ্য করেছি গভীর উদ্বেগের সহিত হেফাজতে ইসলাম এবং ক্ষমতাশীল আওয়ামী লীগ তথা সরকারি দলের সাথে একটি টানাপোড়েনের সৃষ্টি হয়েছে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে খুব মুখোমুখি একটা অবস্থান। সাথে সাথে আমরা লক্ষ্য করলাম গত সপ্তাহে পরপর 2 দিনের মধ্যে 3টি বস্তিতে আগুন লেগেছে এবং সেই আগুনের তীব্রতা খুব ভয়াবহ ছিল এবং অনেক খেটে খাওয়া জীর্ণ যারা পথের মানুষ তথা খুব গরিব অসহায় মানুষটাই সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ বরাবরই বিএনপিকে নিয়ে যে ধরনের অবস্থা সবসময় বলে আসে, কিছু হলেই তাদের আসলে বিশেষ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হতে শুরু করে সাধারণ সম্পাদক সবাই সবসময় বিএনপিকে নিয়ে বিএনপি কি করতে পারতেছে না এগুলো নিয়ে সবসময় দোষ খোঁজার চেষ্টা করে। এগুলো বরাবরের মতোই হয়ে থাকে। এইসব নিয়ে আমরা সাজিয়েছি আমাদের অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি জনাব শাহজালাল শিকদার সাগর, সাধারণ সম্পাদক, জাপান বিএনপি। শিকদার ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি ইনশাআল্লাহ। ফেস টু ফেস লাইভ অনুষ্ঠান সুপ্রভাত সিডনির আয়োজনে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে সাধুবাদ জানাচ্ছি আপনাদের এই সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে বা দেশ এবং জাতির বর্তমান প্রেক্ষাপটে কথা বলার আহ্বান জানানোর জন্য। জি, দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে আরো বলে রাখি যে আমাদের আরেকজন অতিথি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে, মোহাম্মদ দুলাল হোসেন। উনি সাবেক সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং আরো উনি পাশাপাশি পরের কমিটিতে উনি তথা ছাত্রদল আরো একটি কমিটিতে উনি সহসাধারণ সম্পাদকের অথবা যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আমরা কোনো কারণে ওনাকে পাচ্ছি না এট দ্য মোমেন্টে। ইনশাল্লাহ যখনই আমরা পেয়ে যাব আমরা অনুষ্ঠানে যোগ দিব। আপাতত আমরা আমাদের সাগর ভাইকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। সাগর ভাই, আপনি জেনে থাকবেন যে 1996 সনে আওয়ামী লীগ সরকার জামায়াত ইসলামকে নিয়ে অনেক দিন হরতাল, যেখানে 176 দিন হরতাল করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছে এবং সেটা আওয়ামী লীগ পরবর্তীতে বলেছিল যে সেটা তাদের রাজনৈতিক মিত্র, আদর্শগত মিত্র নয়। এবং আমরা লক্ষ্য করলাম যে গভীর উদ্বেগের সহিত 2013 সালের সেই 5ই মে নারকীয় শাপলা চত্বর ট্র্যাজেডির পরে হেফাজতে ইসলামের সহিত আওয়ামী লীগের খুব একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে কওমি জননী এবং মরহুম আল্লামা শফি আওয়ামী লীগের ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করার জন্য উনি একটি শোকরানা মোনাজাতে উনি দোয়াও করেছেন। কিন্তু হঠাৎ আল্লামা শফির মৃত্যুর পরে হেফাজত ইসলামের সহিত আওয়ামী লীগের একটি মুখোমুখি অবস্থান যেটা তৈরি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের কে কেন্দ্র করে। তো আমরা আপনার কাছে জানতে চাই, যখনই আওয়ামী লীগ দরকার হয়েছে তখন জামাত ইসলামকে ইউজ করেছে এবং জামাত ইসলামকে পরবর্তীতে তারা আর ইউজ করে নেই এবং তারই মতো একটি ভাগ্য আমরা হেফাজতে ইসলামের কাছেও দেখতে পাচ্ছি। কিভাবে দেখছেন আপনি ঘটনাটা, সাগর ভাই? ধন্যবাদ। আপনার একটা প্রশ্নের মাঝে অনেকগুলো প্রশ্ন আসার জন্য সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাপান শাখার পক্ষ থেকে এবং বাংলাদেশের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বহুদলীয় প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি এবং বীর উত্তম, আমার নেতা, জনগণের নেতা এবং বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, তার পক্ষ থেকে এবং তরুণের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে এবং এই মুহূর্তে যারা আমার এই লাইভ বা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন প্রিয় সকল ভিউয়ারদের সকলকে জিয়া পরিবারের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের যে পরিচালক বা সঞ্চালক উনি যে প্রশ্নগুলো করেছেন এই প্রশ্নগুলো আসলে একই সাথে অনেকগুলো প্রশ্ন করেছেন। তো আমি যদি প্রথম 1996 সাল জামাত ইসলামের যে কথা বলেছেন যে আওয়ামী লীগের হচ্ছে দলগত বন্ধু বা মিত্র কিন্তু আদর্শগত নয়।
এটা আওয়ামী লীগের সাথে আমি একমত নই। এই কারণে আমি জানি যদি জামাত ইসলামকে যদি আওয়ামী লীগ রাজাকার বলে বা রাজাকার হিসেবে জামাত ইসলামকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে বা এখনো চাচ্ছে, সেই দৃষ্টিকোণ থেকে আমি আওয়ামী লীগের বর্তমান কার্যক্রম থেকে শুরু করে এবং 1971 সালের মুক্তিযুদ্ধের ভূমিকা থেকে শুরু করে যদি আমি আমার দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করি, তাহলে আমি অবশ্যই বলবো যে আওয়ামী লীগ রাজাকারদের সর্দার। যদি জামাত ইসলাম রাজাকার হয়, সেই রাজাকারদের সর্দার হচ্ছে মূলত আওয়ামী লীগ। কারণ 71 সালের মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ নামে একটা রাজনৈতিক দল ছিল, সেই সময় বিএনপি নামে কোনো রাজনৈতিক দল ছিল না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে লুটপাট, গুম, খুন, হত্যা, মিথ্যা প্রচার বা যাই হচ্ছে, এগুলো কিন্তু একটা রাজনৈতিক দলের ছত্রছায়া বা একটা রাজনৈতিক দলের সহযোগিতায়, তার ইন্ধনে এবং তার মদতে হচ্ছে আর কি। তো 71 সালের মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকারের ভূমিকা পালন করেছিলেন, সেই রাজাকাররা অবশ্যই সেই সময়ের একটি রাজনৈতিক দলের অবশ্যই সহযোগিতা এবং তাদের নেতা কর্মীদের ইন্ধনে মদতে পুষ্টিত হয়ে তারা রাজাকারিতা করেছেন বা দেশদ্রোহিতা করেছেন বা জনগণের সম্পদ লুটপাট করেছেন। তাহলে সেই মহান নায়ককে, সেই মহানায়ক যদি আমরা খুঁজতে যাই, আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখবো সেই মহানায়কের নেপথ্য হচ্ছে রাজাকার শেখ মুজিবুর রহমান, যিনি 7ই মার্চের ভাষণের পরবর্তী সময় থেকে শুরু করে 24শে মার্চ পর্যন্ত 17 বার আইয়ুব ইয়াহিয়া ভুট্টোর সাথে মিটিং করেছিলেন। কি কারণে করেছিলেন এই ব্যাখ্যা কিন্তু আওয়ামী লীগ বর্তমানে এখন পর্যন্ত দিতে পারেন নাই। আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী রাজাকার শেখ মুজিবুর রহমান 7ই মার্চে স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকেন, তাহলে তার ঘোষণা হবে বা তার একটি দফা হবে মাত্র একটি, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা চাই এবং বাংলাদেশ স্বাধীনতা চাই, অর্থাৎ মুক্তিযুদ্ধ। কিন্তু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে 6 দফা দিয়েছেন। এই 6 দফা তাহলে দিলেন কাকে? উনি ব্যারেকে সেনাবাহিনীর কথা ফেরত নেওয়ার কথা বলেছেন, উনি নিজ নিজ নির্বাচিত প্রতিনিধিকে ক্ষমতা হস্তান্তর করার কথা বলেছেন, উনি গণহত্যার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদেরকে সাজা দেওয়ার কথা বলেছেন। এই যে উনি যে 6টা দফা দিলেন, বাঙালি জাতীয়তাবাদের কথা বলেছেন, তাহলে ওনার দফা তো 6টা হওয়া মানে তো উনি বাংলার স্বাধীনতা চান নাই। এবং উনি সেটাই প্রমাণ করেছেন 7ই মার্চের ভাষণের পরবর্তী সময় থেকে 25শে মার্চ পর্যন্ত যে বাংলাদেশে 1 লক্ষ পাকিস্তানি সেনাবাহিনী বা 98,000 বা 1,14,000 সাবেক মুক্তিযুদ্ধের আগে যে বাংলাদেশে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীগুলো অফিসারগুলো ছিল, তাদেরকে ইনক্লুড করে যদি আমরা ধরি, তাহলে 1,14,000 বা 1,12,000 মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী ছিল। 7ই মার্চের পরবর্তী সময় থেকে শুরু করে 24শে মার্চ পর্যন্ত 1 লক্ষ বা 98,000 সেনাবাহিনী এখানে ইন করেছে। শেখ মুজিবুর রহমান সেই সময় যদি আওয়ামী লীগের প্রধান হয়ে থাকেন, একজন জাতীয় নেতা হয়ে থাকেন, উনি জানার কথা কি কারণে এখানে পাকিস্তানের সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে ঢুকছে। তাহলে ওনার মদতে এবং ওনার মদত পুষ্টে এবং ওনার সহযোগিতাই 25শে মার্চের মূলত গণহত্যার পরিকল্পনার নেপথ্যে আমরা শেখ মুজিবকে ধরে নিতে পারি। এবং 25শে মার্চের গণহত্যার মাধ্যমে উনি বাংলাদেশের স্বাধীনতাকে লুণ্ঠিত এবং ভুণ্ঠিত করতে চেয়েছিলেন, যেখানে উনি ব্যর্থ হয়েছিলেন এবং সেটা উনি এই জন্যই পাকিস্তানে চলে গেছিলেন এবং 27শে মার্চ সমগ্র বাংলাদেশের ধর্মঘটে ডাক দিয়ে গিয়েছিলেন। সেই সময় আমরা যদি সংবাদ মাধ্যমগুলো যদি দেখি, এটা আজকে স্পষ্ট কথা। তাহলে আমরা বুঝতে পারি একটি রাজনৈতিক দলের যে প্রধান, যিনি ক্ষমতার জন্য অন্য দেশের বা একটি ভিন দেশের 1 লক্ষ সেনাবাহিনী তার নিজের মা বোনকে ধর্ষণ করার জন্য, গণহত্যা করার জন্য, যিনি 25শে মার্চের গণহত্যার পরিকল্পনা করতে পারেন, তার চেয়ে বড় রাজাকার এই বাংলাদেশের ভূখণ্ডে আজও আছে কিনা বা ভবিষ্যতে হবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। তো সেই রাজাকারের আজকে তারা নিজেদের ক্ষমতার জন্য তখন তারা পাকিস্তানিদের বন্ধু ছিলেন। এবং আজকে যদি সেই সময় যদি 71-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান যদি আমাদের সাথে যুদ্ধে পরাজয় বরণ করতেন, তাহলে এই মুজিব পরিবার আজকে শেখ হাসিনা বা বঙ্গবন্ধু বলেন বা যেই বলেন, তারা আজকে আমলিকে তারা গর্ব করে তখন বলতো আমরা পেয়ারে সাচ্চা পাকিস্তানি, আমরা সাচ্চা পাকিস্তানের নাগরিক। এবং তারা প্রমাণ করে দিতেন, শেখ মুজিব গর্ব করে বলতেন যে বাংলাদেশকে নয় পাকিস্তানকে অখণ্ডিত করার জন্য আমি আমার যুবতী 2টি মেয়েকে পর্যন্ত পাকিস্তানের বিচারে নিয়ে গিয়েছিলাম। শুনতে খারাপ শুনে গেল, এটাই বাস্তবতা। কারণ শেখ মুজিবুর রহমান যদি পলিটিক্যাল একজন লিডার হয়ে থাকেন, হয়তো পাকিস্তানে তাকে গ্রেপ্তার করছে, কিন্তু তার পরিবার হয়তো গ্রেপ্তার করে নিয়ে যায় নাই। আর শেখ মুজিবুর রহমান যদি গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, তাহলে সেই সময় সংবাদ গণমাধ্যমে আমরা তার হাত করা দেখি নাই কেন? শেখ মুজিবকে যদি গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, তাকে হত্যা করার কথা ছিল। শেখ মুজিব যদি বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকে, মুজিব পরিবারকে হত্যা করার কথা ছিল। শেখ মুজিবুর রহমান যদি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকে, মুজিব পরিবারের 2টি যুবতী মেয়েকে ধর্ষণ করার কথা ছিল। যেই পাকিস্তানিরা আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী হাজার হাজার মা বোনকে ধর্ষণ করলো, গুম করলো, হত্যা করলো, তাহলে মুজিব পরিবার যার ডাকে একটা দেশ ভাগ হয়ে যাচ্ছে, তার পরিবারকে কেন তারা আরামে এসে লালন পালন করলো? একটা প্রশ্ন থাকতেই পারে। এটা আমার নয়, প্রশ্ন বাংলাদেশের প্রতিটি সচেতন নাগরিকের হওয়া উচিত। আমি সেখান থেকে ক্লিয়ার যে এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আই ডিক্লেয়ার যে শেখ মুজিবুর রহমান ওয়াজ এ গ্রেট রাজাকার অফ বাংলাদেশ 1971 when was in পাকিস্তান এন্ড বাংলাদেশ। মানে পাকিস্তানের মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান সবচেয়ে বড় রাজাকার ভূমিকা পালন করছেন। এবং তাদের আজকে যে আমলি যে বলে কার্যক্রম, মুজিবুর রহমানের আদর্শ, শেখ মুজিবুর আদর্শ আসলে কি? যদি কোনো আমলি কোনো নেতা কোনো যুক্তিসঙ্গত যে
শেখ মুজিবের একটা আদর্শ বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে জনগণকে বাস্তবায়ন ভাবে এবং সেটার বাস্তবায়িত হবে একটা গঠনমূলক আদর্শকে প্রমাণ করতে পারে এটা শেখ মুজিবের আদর্শ, তাহলে আমি সাগর শীত অনেকবার বলেছি জীবনে কখনো রাজনীতি মুক্ত উচ্চারণ করবো না। শেখ মুজিবের আদর্শ যদি লুটপাট করা, গুম করা, খুন করা, হত্যা করা, মিথ্যে কথা বলা, জাতিকে বিভ্রান্ত মধ্যে সৃষ্টি করা। আজকে যে জামাতের যে কথা বলছেন, এই জামাত আওয়ামী লীগের 96 সালে জামাত ইসলাম ছিল আওয়ামী লীগের মিত্র, কারণ আওয়ামী লীগ যে ক্ষমতার জন্য তাদের দুই হাত, মানুষের দুইটা হাত আছে কর্ম করার জন্য, আর আওয়ামী লীগের দুই হাত আছে দুই জায়গায় ব্যবহার করার জন্য। একটা হচ্ছে মানুষের গলায়, একটা হচ্ছে মানুষের পায়ে। যখন বিপদ দেখে তখন পায়ের দ্বারা ক্ষমা চায়, আর যখন দেখে যে বিপদ খাইতে গেছে তখন গলার ভিতরে টিপ্পা মারে। এটা হচ্ছে আওয়ামী লীগের একটা চরিত্র। আওয়ামী লীগ দুই হাত দুই জায়গায় রাখে সবসময়, মনে রাখবেন। আওয়ামী লীগ মুখে যা বলে বাস্তবায়ন তা করে না। তো জামাত ইসলামকে সেই সময় তার ক্ষমতার জন্য জামাত ইসলামকে তারা মিত্র বানিয়েছে। আজকে জামাত ইসলামকে যখন তাদের প্রয়োজন মনে করে নাই, তারা জামাত ইসলামকে রাজাকার বানিয়ে দিচ্ছে। তেমনি ভাবে মুক্তিযুদ্ধের সময় যখন তারা মনে করছে ক্ষমতার জন্য পাকিস্তানকে বাবা ডাকলে বা আব্বা ডাকলে বা পাকিস্তানের তার যুবতী মেয়েদেরকে নিয়ে গেলে শেখ মুজিব ক্ষমতা থাকতে পারবে, তার মেয়েকে পরিবারকে সহ নিয়ে গেছে। সাগর ভাই, আমরা একটু হেফাজত সম্পর্কে জানতে চাই। আমি হেফাজতের কথা আসতেছি আর কি, একটু জি হেফাজতের বিষয়ে একটু পরিষ্কার কথা চলে আসতেছি। তো ঠিক একটি পুরানো সংগঠন জামাত ইসলামকে যারা ক্ষমতার জন্য ব্যবহার করলো, মুক্তিযুদ্ধের সময় রাজাকার বানায় দিল, তাদেরকে দিয়ে যদি জামাত ইসলাম যদি সত্যি কথা লুটপাট করে থাকে, তাহলে সেটা অবশ্যই আওয়ামী লীগের দিক নির্দেশনা মোতাবেক করছে। কারণ সেই সময় আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের রাজনৈতিক ছত্রছায়া রাজনৈতিক পরিচালনার মাধ্যমে জামাত ইসলাম রাজাকারের ভূমিকা পালন করছে। যদি মেনে নিলাম জামাত ইসলাম রাজাকার ছিল 71-এ, তাহলে 96-তে আওয়ামী লীগ কি করলো, 71-এ কি করলো? 71-এ আওয়ামী লীগ জামাতকে রাজাকার বানাই দিল নিজের দেশ অখণ্ডিত পাকিস্তান রক্ষা করার জন্য। 96-তে আওয়ামী লীগ জামাতকে তাদের মিত্র বানাইলো তারা ক্ষমতা যাওয়ার জন্য। অর্থাৎ আওয়ামী লীগ যে কারো বন্ধু হতে পারে না ক্ষমতার বাহিরে, এটাই যে জামাতকে ব্যবহার করছে। ঠিক তেমনিভাবে হেফাজত ইসলামকে আওয়ামী লীগ ব্যবহার করছে ধর্মীয় অনুভূতি দিয়ে, হেফাজত ইসলামকে তারা ব্যবহার করছে। আবার রাতের অন্ধকার তাদেরকে কি করছে, মেরে হত্যা করে ময়লার গাড়িতে ভরে দিছে। আওয়ামী লীগের চরিত্র কিন্তু প্রয়োজনে, যে বললাম যে কথাটা, যে এক হাত উপরে রাখে এক হাত নিচে রাখে, প্রয়োজনে সুযোগ পাইলে গলায় টিপ্পা মারে আর বিপদে পড়লে পায়ে ধরে। তো হেফাজত ইসলামকে আওয়ামী লীগ ব্যবহার করতেছে বারবার। এটা হেফাজত ইসলামের আল্লামা শফি সাহেব হয়তো আওয়ামী লীগের সাথে আঘাত করতে পারেন তার সন্তানের বা তার ছেলের ধন সম্পদ রক্ষা করার জন্য, কিন্তু হেফাজত ইসলামের সব কিন্তু মৌলবী মুন্সি বা মাওলানা যেমন বাবুনগরী সাহেব, উনি কিন্তু কখনো আঘাত করেন নাই বা উনি কিন্তু কখনো সমাজে যান নাই। সেটা আমাদের দেখতে হবে, আমাদের বুঝতে হবে। তো হেফাজত ইসলামকে আজকে তারা ময়লা গাড়িতে 14 সালে ময়লা গাড়িতে ভরে লাশ গুম করে দিছে। আবার আজকে তারা হেফাজত ইসলামকে ব্যবহার করতেছে। তো আওয়ামী লীগের যে কিছুদিন আগে আমরা সম্রাটের কথা শুনছি, কেসিনোর সম্রাট, কিছুদিন আগে আমরা এই সাগর ভাই, আমি আপনাকে একটু যদি থামাই, আপনাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই যে মহান সংসদে দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে হেফাজতের ওই সমাবেশে তথা শাপলা চত্বর ট্র্যাজেডিতে কেউ হতাহত হয়নি। উনি এও বলেছেন যে মুখে রং মেখে শুয়েছিল হেফাজত কর্মীরা। তো আপনি যে বলছেন যে মেরে গুম করে ট্রাকে করে নিয়ে গেল, মাননীয় প্রধানমন্ত্রী বলে যে মুখে রং মেখে শুয়েছিল, ব্যাপারটা কেমন হয়ে গেল না? ব্যাপারটা তো এখন এটা হেফাজতের জন্য অবশ্যই একটা মানে অত্যন্ত, হেফাজতের জন্য শুধু নয়, এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মুসলিম মানুষের জন্য, বাংলাদেশের ধর্মের জন্য অবশ্যই এটা ন্যাক্কারজনক এবং দুঃখজনক একটা ঘটনা। মানবতার জন্য এটা দুঃখজনক ঘটনা যে একটা একমাত্র আমলেই কিন্তু যুগে যুগে আলেম এবং মুন্সি মাওলানাদেরকে বা ধর্মবিদ কটক করে মানুষকে হত্যা গুম পরিচালনা করে আসছে। শেখ মুজিবুর রহমানের কিন্তু ক্ষমতা আসার পরে উনি কিন্তু মুন্সি মাওলানাদের অত্যাচার করতেন। এখন হেফাজত ইসলাম যদি তাদের নিজেদের মানে স্বার্থের জন্য এই সমস্ত অন্যায়গুলোকে ভুলে যান, তাহলে এটা আছে একদিকে যেমন বিভিন্ন মাওলানাদেরকে মানুষ মানে কি বলে এটাকে মানে লোভী ব্যক্তি হিসাবে দেখবে, আরেকদিকে ধর্মের প্রতি মানুষের একটা অবিশ্বাস চলে আসবে। তো আমরিক তো হেফাজত ইসলামকে মারছে, রং মেরে রাখছে, রং মেরে চলে গেছে, শেখ হাসিনা পার্লামেন্টে বলছে। তো সেই দৃষ্টিকোণ তো আমরা তো বলতে পারি যে 75 শেখ মুজিবুর রহমান কি তাহলে রং মেখে কি শুয়েছিল কিনা? তো শেখ মুজিবুর রহমান এখন আত্মগোপনে আছেন, আমরা সেটা বলতে পারি। ওই পরিপ্রেক্ষিতে কথা বলতে গেলে বিষয়টা আরো লম্বা হবে আর কি। আমি জাস্ট হেফাজত ইসলামের আপনি যে প্রথম যে প্রশ্নটা করেছেন সেই বিষয়টা নিয়ে আসতেছি আর কি। তো এই যে আমি যে কেসিনোর সম্রাটের কথাটা বললাম, আমি যে সাম্প্রতিক তাদের পাপিয়া, তাদের যে সাবরিনার কথাটা বললাম, এদেরই দলের লোক, আমলিক, এদের দলের এমপি মন্ত্রী বা এদের দলের সহকর্মী। এরা যখন দেখতেছে যে শেখ হাসিনার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তখন কিন্তু তারা একটা গ্রেপ্তারের বাহানা করে সাধারণ জনগণকে বোঝাচ্ছে যে আমরা অপরাধকে জিরো টলারেন্সে নিয়ে আসার চেষ্টা করছি। এটা কিন্তু তাদের একটা রাজনৈতিক কৌশল, জনগণের ধোঁকাবাজি দেওয়া। আসলে তা না। বিষয়টা যখন তাদের নিজেরা নেতা কর্মী তাদের উপরে চলে যাওয়ার চেষ্টা করে বা তাদের আউট অফ কন্ট্রোলে চলে, তখন তারা এই ঘটনাগুলি ঘটে সাধারণ জনগণকে একটা আলু বানায় খাওয়াচ্ছে যে আমরা অপরাধকে প্রাধান্য দিচ্ছি না বা আমরা জিরো টলারেন্স নেওয়ার চেষ্টা করছি। ঠিক তেমনি হবে
আমলিক এবং সাধারণ জনগণকে শুধু নয়, হেফাজত ইসলাম এবং আমলিকের যারা বন্ধু তাদেরকে বুঝতে হবে যে আমলিক কখনো মানুষের বন্ধু হতে পারে না। যার কোনো চরিত্র বলতে কিছু নাই, যার কোনো আদর্শ নাই, যার কোনো নীতি নাই, যার ভিতরে কোনো দেশপ্রেম নাই, সে কখনো জি অন্যের জি বন্ধু হতে সাগর ভাই, সাগর ভাই আমরা এগুলো জানি। আমি আমি পরের আপনার এই কথা রেশ ধরে আমি বলতে চাই জি, যে সম্প্রতি হেফাজত ইসলামের সহিত আওয়ামী লীগের তথা সরকার দলের যে টানাপোড়েনের সৃষ্টি, সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তথা হেফাজত যেটাকে মূর্তি বলে সম্বোধন বা উল্লেখ করেছে, সেই মূর্তি স্থাপনকে নিয়ে পরস্পর বিরোধী একটা মুখোমুখি অবস্থান। এবং বিভিন্ন মিডিয়া অঙ্গনে এও খবর বলা হচ্ছে যে ঢাকা শহরকে একটি মূর্তির নগরীতে পরিণত করার জন্য ভারতীয় কিছু গোপন এজেন্ট বিভিন্ন ভাবে এটা খেলার চেষ্টা করতেছে। এবং সেখান থেকে এও বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখ থেকে এও আমরা শুনেছিলাম যে যে এখানে ঘোলাপানিতে মাছ শিকার তথা ধর্মীয় একটা দাঙ্গা সৃষ্টির মতো একটা ঘটনা ঘটাতে চায়। আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা? এই ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে যে বর্তমানে যে বিশ্ব মাতাব্বর দেশ আমেরিকার যে নতুন প্রেসিডেন্ট হয়েছে বাইডেন, সাবেক তার আগে প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প। ট্রাম্প কিন্তু আসলে ভোটচুরির মাধ্যমে বা ইভিএম এর মাধ্যমে ভোটচুরির মাধ্যমে আসছে, আমরা জানি জিনিসটা। একজন চোর তার চোরের বিচার করতে পারে না। তো যে কারণে ট্রাম্প আমাদের বাংলাদেশে অবৈধ প্রধানমন্ত্রীর বিচারটা কিন্তু করতে পারেন নাই, ভোট ডাকাতির বিচারটা করতে পারেন নাই। তো বর্তমানে যে আমেরিকা যে নতুন প্রেসিডেন্ট হয়েছেন বা নির্বাচিত হয়েছেন বাইডেন হয়তো উনি গণমাধ্যমে বা গণভোটে নির্বাচিত হয়েছেন, উনি হয়তো চেষ্টা করে প্রত্যেকটি গণতান্ত্রিক দেশেই গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত করার জন্য। এবং এই বাইডেনের নজরটাকে বাংলাদেশ থেকে মানে দৃষ্টি আড়াল করার জন্য শেখ হাসিনা নাটক করতেছে। এখানে ধর্মীয় একটি দাঙ্গা ভারতের ইন্ধনে একটি মুসলিম ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশের মুসলমানদেরকে আমেরিকার দৃষ্টিকোণ থেকে শুরু করে বহির্বিশ্বে এদেরকে জঙ্গিবাদ একটা আখ্যায়িত করার একটা পরিকল্পনা আমার কাছে প্রথম মনে হচ্ছে, প্রথমত আর কি। এই কারণে মনে হচ্ছে যে এই একটা স্বৈরাচার সরকার তো বিভিন্ন কৌশল বা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে তার জনগণকে স্টিমুলার চাপিয়ে তার অবৈধ ক্ষমতাকে ধরে রেখে সে এককভাবে রাজতন্ত্র কায়েম করার বা এককভাবে সে রাষ্ট্র পরিচালনা করার একটি সবসময় একটা ফন্দি বা কৌশল এটা থাকে না। তো উনি যখন বুঝতে পারলেন যে হয়তো ট্রাম্প ওনাকে কিছু বলেন নাই, হয়তো বাইডেন ওনাকে কিছু বলতে পারেন গণতন্ত্রের জন্য, তো এই বাইডেনের দৃষ্টিটাকে এখানে বাংলাদেশের মানুষকে উনি মানে জঙ্গিবাদ বা মুন্সি মৌলবীরা যখন একটা আন্দোলন করে মূর্তির কথা বললে সাধারণ জনগণের একটা, যেহেতু বাংলাদেশের 90% মানুষ ধর্মীয় বা ইসলাম ধর্মীয় বা ধর্মের প্রতি তাদের একটা যথেষ্ট অনীহা বা একটা সিনসিটিভ বোধ রয়েছে আর কি। তো সেখানে যদি একটা ধর্ম নিয়ে শেখ মুজিবকে যদি মূর্তি হিসাবে এখানে প্রচার করার বা বাংলাদেশকে মসজিদের নগরী থেকে একটা মূর্তির নগরীতে পরিণত করার একটা তারা পরিকল্পনা করে, বা এটা যদি বিভিন্ন গণমাধ্যম বা আওয়ামী লীগের কিছু দালাল বা এজেন্ট বা ভারতীয় হিন্দুদের মাধ্যমে যদি এই সমস্ত কথা যদি প্রচার প্রসার করে সাধারণ জনগণের ভিতরে শুধু নয়, একটি মানে ধর্মীয় দেশ হিসেবে মুন্সি মৌলবীদের ভিতরে এরকম একটা ব্যাড ইমেজ তারা ঢুকে দিতে পারে, তাহলে একটা কি হবে, একটা দেশের ভিতরে একটা গন্ডগোল হট্টগোল সৃষ্টি হবে। এবং এই হট্টগোলগুলি কারা করবে? যারা ধর্মপ্রেমী, নবীপ্রেমী, আল্লাহ প্রেমী, রসুল প্রেমী, তারা এই অবৈধ সরকারের এই মূর্তির বিরুদ্ধে আন্দোলন সভা সমাবেশ করবে। আর সরকার এই আন্দোলনটাকে বহির্বিশ্বে এবং আমেরিকাকে ব্যাখ্যা দিবে যে এরা হচ্ছে মৌলবাদ, যেহেতু আমেরিকা মুসলমানদেরকে অনেক সময় মৌলবাদের আখ্যায়িত করে বা মুন্সি মৌলবীদের দেখলে, মাথায় টুপি দেখলে জঙ্গিবাদের আখ্যায়িত করে, ঠিক আছে? তো এই জিনিসগুলো সুযোগ হবে তখন সরকারকে তার অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে যে মূর্তি, ভাস্কর্য বা এই দেবতা, এখন আমরা যদি সেই মতিউর রহমান রেন্টুর লেখা বইটা যদি পড়ি, আমার ফাঁসি চাই, মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু, যিনি শেখ হাসিনার 17 বছরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তো সেই বইয়ে কিন্তু বিভিন্ন ভাষায় বিভিন্ন সময় অনেক উদাহরণ দিয়ে লেখানো আছে যে শেখ হাসিনা বাংলাদেশকে এমন একটি অরাজকতা সৃষ্টি করবেন যে যেখানে মানুষ বিভিন্ন ভাবে, বিভিন্ন কারণে, বিভিন্ন পরিস্থিতির কারণে মানুষ মানে ব্যস্ত হয়ে পড়বে বা মানুষ একে অপর থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করবে। সেই সময় ভারতের হাতে বাংলাদেশ তুলে দিবেন। এই যে একটা রাষ্ট্রদ্রোহী গোপন তথ্য যে উনি দিয়ে গেছেন, এবং এই কারণে কিন্তু বইটাকে ব্যান করা হয়েছে। সেটাও হতে পারে শেখ হাসিনার একটি কৌশল, যে উনি ওনার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বা উনি লুটপাটের থেকে যে পরিমাণ লুটপাট করেছেন সেখান থেকে বাঁচার জন্য উনি ভারতকে দিয়ে, ভারতের রয়ার মাধ্যমে এই মূর্তি বানানোর ভাস্কর্যের কথা বলে সাধারণ জনগণের ভিতরে একটা হট্টগোল সৃষ্টি করে হয়তো ভারতকে উনি বাংলাদেশ তুলে দিয়ে যাবেন। এটা হয়তো মতিউর রহমান রেন্টুর ভাষ্যের মধ্যে আসতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ভারতের সেই দুঃসাহস কখনো হবে না। এটা হয়ে যেত যদি চায়না বাংলাদেশে বিনিয়োগ না করত। আজকে যদি চায়না যেভাবে বাংলাদেশে বিনিয়োগ করা আছে, ভারত এখানে বাংলাদেশ দখল করতে গেলে ভারতকে চায়না ছাড় দিবে না, বা এটা ভারতের সাথে বাংলাদেশের নয়, চায়নার সাথে যুদ্ধ হয়ে যাবে আর কি।
তো এখানে ভারত দেখতেছে যে এখানে যে পরিমাণ চায়না বিনিয়োগ করছে বাংলাদেশকে সহজে আমরা যেভাবে আশা করছিলাম মানে গিলে খাবো সেটা পারতেছে না। তো তারা এখন এই তাবেদার সরকারকে দিয়ে মানে তাদের গোলাম সরকারকে দিয়ে এই দেশের সম্পদ একদিকে লুটপাট করতেছে, আরেকদিকে যেহেতু বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, এই মুসলমান দেশের ভিতরে এই যে মৌলবাদের একটি মৌলবাদ বা একটি জঙ্গির খেতাব মুসলমানদেরকে দেওয়ার জন্য কিন্তু এই মূর্তি বলেন আর এই কি বলে ভাস্কর্যের কথা বলেন। তো ভাস্কর্য তো মানে ওই যে কিছুদিন আগে আমাদের এক অনলাইনের এক নেত্রী বলেছেন আর কি যে মূর্তি হচ্ছে বাঁশ দিয়ে বানায়, পাশায় বাঁশ দেয়, আর ভাস্কর্য হচ্ছে পাশায় রড দেয়। ব্যবধান কিছুই না, ব্যবধান হচ্ছে শুধু হিন্দুরা দেবতা বলে, মুসলমান মূর্তি বলে, আর নাস্তিকরা ভাস্কর্য বলে। তো আমার কথা হচ্ছে যে আমলি সরকার এই ভাস্কর্য নিয়ে হঠাৎ এত মাতামাতি কেন করতেছে? মূলত ওই মতিউর রহমান রিন্টুর যে বক্তব্য যে এই সরকার একটি বাংলাদেশের জনগণকে একটু হট্টগোলের মাঝে রেখে ভারতের হাতে দেশটাকে যাওয়ার জন্য একটা তারা পায়তারা করবেন, এটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয়ত উনি দেখতেছেন যে ট্রাম্প হয়তো ওনাকে ছাড় দিয়েছেন, ট্রাম্পও মানে অবৈধভাবে ক্ষমতা আসছেন বা ওই ইভিএম এর মাধ্যমে ভোট জালিয়াতির মাধ্যমে ক্ষমতা আসছেন বিদায় কিন্তু চোরের বিচার করতে পারে না, সেজন্য হাসিনাকে কিছু হয়তো বলে নাই। হয়তো বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট বা বিশ্ব শক্তিধর আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন হয়তো বিষয়টা অতটা সহজে ছাড়বে না। আবার সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসও রয়েছে, উনি হয়তো জিনিসটা একটু আলোচনা করতে পারেন। বা পাশাপাশি বাংলাদেশের জনগণ একটু গণতান্ত্রিক সরকার চাচ্ছেন দীর্ঘদিন যাবৎ, আমরা চাচ্ছি একটি বিরোধী দলীয় শুধু বিএনপি বলতে কোনো কথা নয়, বা অন্যান্য যে রাষ্ট্রীয় ছোট ছোট দলগুলো রয়েছে সমস্ত দলগুলি কিন্তু চাচ্ছে বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক সরকার নির্বাচিত হোক। হয়তো এই চাপগুলোর হয়তো আপিল এই জনগোষ্ঠী বা এই জনগণের এই প্রতিনিধি বিরোধী দলীয় প্রতিনিধিগুলি হয়তো এটা আমেরিকাকে বা বহির্বিশ্বকে বা বাইডেনকে একটা চাপ সৃষ্টি করতে পারে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার বা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। এবং সেই নির্বাচনটাকে বানচাল করার জন্যই কিন্তু হয়তো শেখ হাসিনা বর্তমানে এই মূর্তি এবং এই হেফাজত ইসলাম এই মুন্সি মৌলবীদের খেপায়াত বলছেন, যেন বাংলাদেশের মানুষকে উনি আমেরিকার কাছে এবং বহির্বিশ্বের কাছে জঙ্গিবাদের আখ্যায়িত করে ক্ষমতা ধরে রাখতে পারেন। মূলত আমি যে কথাটা বলতে যাচ্ছি যে আওয়ামী লীগ হচ্ছে এমন এক জাতি, এমন এক দল যে নিজের নাক কেটে হলো পরযাত্রা ভঙ্গ করে, অর্থাৎ নিজের দেশের জনগণকে জঙ্গিবাদের আখ্যায়িত করে নিজের দেশের জনগণকে জঙ্গিবাদ বানিয়ে সাজিয়ে উনি তার অবৈধ ক্ষমতা ধরে রাখতে চান। কারণ আওয়ামী লীগ ক্ষমতার বাইরে কোনো কিছু বোঝেন না। আর আওয়ামী লীগ কখনোই সুষ্ঠু নির্বাচন এবং জনগণের প্রতিনিধিত্ব তারা পছন্দ করেন না। তাদের ক্ষমতার মূল কারণ হচ্ছে তারা লুটপাট করবে আর নিজেরা ভালো থাকবে, বিদেশে পাচার করবে। এটা হচ্ছে। জি জি সাগর ভাই ধন্যবাদ। আমি আপনার কাছ থেকে আর একটু পরিষ্কারভাবে জানতে চাই, হেফাজত ইসলামের একটা সম্মেলন তথা মাহফিল হয়ে গেল হাটাজারি মাদ্রাসায় 2 দিন আগে। সেখানে আল্লামা বাবু নগরী স্পষ্ট ভাষায় বলেছেন যে বাংলাদেশে কোনো ভাস্কর্য তথা মূর্তি বসাতে দেওয়া হবে না, এবং উনি খুব জোর দিয়ে এও বলেছেন যে যদি তার বাবার মূর্তিও কেউ বসায়, মানে আল্লামা বাবু নগরীর বাবার মূর্তি যদি কেউ বসায় তিনি তাও টেনে হিস্টে নামিয়ে ফেলবেন এবং সেটা ভেঙে ফেলবেন। তো আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি আসলেই এইটা মুখোমুখি অবস্থানের মধ্য দিয়ে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য কি আসলে নির্মাণের পথে হাঁটবে, নাকি আগের মতো হেফাজতের সাথে আরেকটি সমঝোতা দেখতে পাবো আমরা? এটা আসলে আল্লামা বাবু নগরী বলেছে কিনা আমি জানি না, আমার মনে হচ্ছে মানে এটা বোধহয় মনিরুল ইসলাম সাহেব বলেছে মনে হয়। না, আল্লামা বাবু নগরী বলেছেন, একটি মাহফিল হয়েছিল 2 দিন আগে হাটাজারিতে, ওখানে উনি বলেছেন। তাহলে আল্লামা বাবু নগরী সাহেব কিন্তু কিছুদিন আগে এমন একটা বক্তব্য দিয়েছেন যে আপনি 100% ক্ষমতা থাকেন, আমাদের সমস্যা নাই, কিন্তু আমাদের দাবি মাইনা নেন। এটা কিন্তু এখানে একটা কথা আসে তাহলে, ঠিক আছে? তো এখন বাবু নগরী সাহেব যদি বলে থাকেন যে শেখ মুজিবুরের মানে ভাস্কর্য হইলে আমরা ভেঙে ফেলবো, হ্যাঁ, আমরা অবশ্যই যেহেতু এটা মুসলমান দেশে ভাস্কর্য হবে কেন, ঠিক আছে? সেখানে মসজিদ হইতে পারে বা বিভিন্ন নেতা নেত্রীদের নামে বা ঐতিহাসিকভাবে যারা দেশের জন্য অবদান হয়েছে তাদের নামে বিভিন্ন সড়ক হতে পারে, বিভিন্ন একাডেমি হতে পারে, হ্যাঁ, তাদের স্মৃতিকে বা জনগণের কাছে পৌঁছানোর জন্য। কিন্তু ভাস্কর্য তো মুক্তির দেশ তো একটা মুসলমান দেশে হতে পারে না, হ্যাঁ। তো এটা যদি উনি ভেঙে ফেলে বলেন সেটা আমি মনে করি যে আওয়ামী লীগ যদি তার অবস্থানে থাকে আর বাবু নগরী সাহেব যদি তার অবস্থানে থাকে বা মুসলমান যদি তার অবস্থানে থাকে তাহলে আওয়ামী লীগ সেটা কখনোই বাস্তবায়ন করতে পারবে না, এক। আর এমন তো না যে শেখ মুজিবুরের ভাস্কর্য বা মূর্তি বাংলাদেশে মানে অ্যাভেলেবেল নাই, সব জায়গায় আছে আমার মনে হয়, মোটামুটি আছে। এবং এগুলো তো আসলে আমাদের জনগোষ্ঠী বলেন বা আমাদের মুন্সি মৌলবী বা বাবু নগরীদের মতন যারা আলেম বা বিভিন্ন ইসলামী সংগঠনের যারা নেতৃত্ব আছেন তাদের এই কারো না কারো সহযোগিতায় তো জিনিসগুলো হয়ে আসছে। একটা চোর যখন চুরি করে তখন একটা ছোট জিনিস চুরি করে দেখে যে মালিক আমাকে কি বিচার করে কিনা, যখন বিচারটা যখন সঠিক সময় না হয় তখন সে কিন্তু চুরি করার সুযোগটা পেয়ে যায় এবং দিন দিন উনি ডাকাতে পরিণত হন।
তো শেখ মুজিবুর রহমানের যখন ভাস্কর্য বিভিন্ন জায়গায় যখন থেকে স্থাপিত করা শুরু হয়েছে, সেখান থেকে যদি বাংলাদেশের জনগণ বা এই সমস্ত আমাদের ধর্মীয় প্রতিনিধিগণ বা বাবুনগরীর মতন যারা আছেন, বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন, তারা যদি সেখান থেকে যদি সোচ্চার হতেন, তাহলে আজকের এই ভাস্কর্যের পর্যায়টা বা এই ভাস্কর্য বা মূর্তির বিষয়টা এত লম্বা বা এত বাংলাদেশে বিস্তৃত হয়ে হয়তো প্রকাশ হতো না, বা এতগুলো মূর্তি বাংলাদেশে সৃষ্টি হতো না ইতিমধ্যে, বা স্থাপিত হতো না। তো সেখানে আমাদের অবশ্যই আমরা অনেক সময় দেখি মুন্সি মৌলবীদের বক্তব্যতে রক্ত ঝরা যে, অগ্নি ঝরা যে বক্তব্য, যে বক্তব্য আমাদের আসলে একজন রাজনৈতিক প্রতিনিধি হিসেবে দলীয় নেতারা দিতে পারেন না, কিন্তু আমরা সেই মুন্সি মৌলবীদের যে রক্ত ঝরা বক্তব্য শুনি যে এই করবেন সেই করবেন, কিন্তু আমরা আজ পর্যন্ত দেখলাম না 10টা ইসলামী সংগঠনকে ঐক্যবদ্ধ ভাবে তাদের সেই কথাটার একটা বাস্তবায়নের রূপরেখা নিতে। তো এই জন্য আসলে আমরা মনে হচ্ছে যে হাসিনা যেটা করতেছে সেটা তার কাজটা সে করে যাবে, এবং সেখানে বাবুনগরীর মতো আরো যারা ইসলামিক প্রতিনিধি হিসেবে আছেন, তারা হয়তো ওই মানে সমসাময়িক ভাবে জনগণকে বা ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাদের যে মানে একটা প্রতিবাদ দায়িত্ব পালন করা হিসেবে মৌখিকভাবে সেই জিনিসটা তারা শুধু প্রকাশ করে যাবেন। সঠিকভাবে যদি ইসলামিক শুধু দলগুলো যদি এই ভাস্কর্যের বিরুদ্ধে প্রতিবাদ মানে মনের থেকে করেন, আল্লাহ নবী রাসূলের স্বার্থ যদি করেন, তাহলে আমার বিশ্বাস শেখ হাসিনা বাংলাদেশে 7 দিনও টিকতে পারবে না। যদি ইসলামিক দলগুলো যদি সেভাবে ঐক্যবদ্ধ হবে, সত্যিকার অর্থে আল্লাহর নবী এবং দিনের পথে তারা যদি আন্দোলন এবং জোরালো ভূমিকা পালন করেন, কিন্তু আমার মনে হচ্ছে তারা পালন করবেন না, কারণ তারা পালন করার আগে তাদেরকে এই জঙ্গিবাদের আখ্যায়িত করে দিবে আর কি শেখ হাসিনা। সেই নাটকটা অলরেডি শুরু হয়ে গেছে, এবং সেটা অবশ্যই দলগত হবে। আমি আমার দলের নেতৃত্বের ব্যর্থতার কথা বলবো, যদি আমার কথা ভুল না হয়। আপনার প্রশ্নের আমি অ্যান্সার দিতে পেরেছি কিনা? জি সাগর ভাই, ধন্যবাদ। আপনি একটু আগে রাজাকারের বিষয়টা নিয়ে খুব বিশদ আকারে বলেছিলেন। তো আপনি জেনে থাকবেন যে গত 28 নভেম্বর প্রথম আলোতে প্রকাশিত লন্ডন প্রবাসী কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী বলেছেন যে, ওনার একটা লেখায় যে আওয়ামী লীগের রাজাকারের সংখ্যা সবচেয়ে বেশি, এবং আসলে রাজাকারের এই লিস্ট তথা তালিকা কে তৈরি করেছে, এবং উনি যে কথাটা বলেছে যে আওয়ামী লীগের মধ্যে রাজাকারের সংখ্যা খুব বেশি। আমরা তো এই পর্যন্ত এই সরকার প্রায় 12-13 বছরের উপর ক্ষমতায়, আমরা আওয়ামী লীগের কোন রাজাকারের বিচার করতে দেখি না। তো আওয়ামী লীগের ভিতর যে রাজাকার আছে, এই রাজাকারের বিচারগুলো কে করবে, কি মনে করেন আপনি? আমরা বিচারের প্রশ্ন একটু পরে আসি। আমরা যদি রাজাকারের কথা যদি বলছেন, আওয়ামী লীগ শব্দের আসলে অর্থটা কি, এটাকে আসলে আওয়ামী লীগ আদৌ জানে? এটা যারা আওয়ামী লীগ করে তাদের আমার প্রথম প্রশ্ন, আওয়ামী লীগ শব্দের অর্থটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আওয়ামী লীগ? আমাদের বিএনপির একটা অর্থ আছে, মানে বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, অর্থাৎ বাংলাদেশের জাতীয়তাবাদী দল। আওয়ামী লীগ শব্দের অর্থটা কি? বাংলাদেশ আওয়ামী লীগ মানে কি? BAL বাল। এটা শুনতে খারাপ শোনা যেতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগের শব্দের অর্থ আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে বাবার কাছ থেকে আম্মাকে নিয়ে লাঙ্গের কাছে দিয়ে আসা। এটা যদি আওয়ামী লীগের শব্দের অর্থ হয়, তা আওয়ামী লীগের তাহলে কাজটা কি হবে? কাজটা হবে তার মাকে তার বাবার কাছ থেকে নিয়ে আরেকজনের কাছে দিয়ে আসা। তা আমাদের তাই কথা। রাজাকার যদি আমরা রাজাকার যদি ব্যাখ্যা যদি বলতে চাই, একজন রাজাকারের যে আদেশ, একজন রাজাকারের যে আদর্শ, একজন রাজাকারের যে কৃতকর্ম, একজন রাজাকারের যে চরিত্র, আমাকে এমন একটা আদর্শ, এমন একটা চরিত্র আমাকে দেখাইতে পারবে বাংলাদেশের একটা সাধারণ মানুষ, একটা সুস্থ মানুষ, যে আদর্শটা আওয়ামী লীগের ভিতরে নাই। একজন রাজাকার আদর্শ যদি চুরি করা হয়, লুটপাট করা হয়, গুম করা হয়, খুন করা হয়, হত্যা করা হয়, দেশের সম্পদ লুটপাট করা হয়, ধর্ষণ করা হয়, মিথ্যে কথা বলা হয়, ইতিহাস বিকৃত করা হয়, আমাকে এটা যদি রাজাকার যদি আমরা তাদেরকে যদি রাজাকার বলি, তাহলে আওয়ামী লীগ বলবো যে আওয়ামী লীগের ভিতরে কোন আদর্শটা এর ভিতরে নাই বলেন? তো সবই তো আওয়ামী লীগের ভিতরে আছে। গাপ্পা চৌধুরী হয়তো আপনার ভাষায় গতকাল, আজকে যেহেতু 29 নভেম্বর, গতকাল হয়তো বলেছে 28 তারিখে বলেছে। আমরা তো আরো 1 বছর আগে থেকে দেখলাম যে বর্তমান সরকার, যে আওয়ামী লীগ সরকার, উনি যে ক্ষমতায় বসে আছেন, উনি গত 1 বছর আগে একটা রাজাকারের লিস্ট তৈরি করেছেন। সেই লিস্টে তারই মন্ত্রী, তারই স্বরাষ্ট্রমন্ত্রী সেটার 500 কোটি না 50 কোটি টাকা বাজেট খরচ করছে রাজাকারের লিস্ট তৈরি করার জন্য, এই যে লুটপাটের একটা তারপর তারাই সেই লিস্টটা প্রকাশ করেছেন যে আওয়ামী লীগের মধ্যে বর্তমানে রাজাকারের সংখ্যা হয়েছে 8060 জন। এরপরে বিএনপির কতজন, এরপরে জামাত ইসলামের সবচেয়ে কম আর কি। তো সে আওয়ামী লীগ তো ক্ষমতায় বসে আছেন, ক্ষমতায় বসে থেকেও তারা যে রাজাকারের লিস্ট তৈরি করছেন, সেক্ষেত্রে তো তারা রাজাকারের দিক থেকে তারা আগায় আছেন না? আমরা যদি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ যাবৎকাল আমরা যদি আওয়ামী লীগের চরিত্রগুলোকে দেখি, মানে আওয়ামী লীগ যে ভাষায় বলে যে মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা এই করছে, কি করছে? ধর্ষণ করছে, কি করছে? গুম করছে, কি করছে? খুন করছে। আমি যদি সেই ভাষা যদি বলি যে মুক্তিযুদ্ধের সময় তারা রাজাকাররা যদি গুম করে, খুন করে, ধর্ষণ করে, তাহলে সেগুলো অবশ্যই আওয়ামী লীগের মা বোনকে করছে, এবং তাদের মা বোনের ভিতরে সেই রাজাকারদের রক্ত ঢুকে রয়েছে, যে কারণে
রক্তের কথা বলে, পিতা তার সন্তানের পরিচয় দিবে তার রক্তের ব্লাড কানেকশনের মাধ্যমে। ৭১ সালে যদি আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী রাজাকাররা আওয়ামী লীগের মা বোনকে ধর্ষণ করে থাকে, সেই ধর্ষিতার যে সন্তানগুলো জন্মগ্রহণ করেছে, এই সন্তানগুলি তো আজকে আওয়ামী লীগ করে। তা না হলে রাজাকারদের চরিত্র আদর্শ আওয়ামী লীগের ভিতরে ফুটে উঠবে কেন? রাজাকাররা যদি আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী ৭১ সালে লুট করে থাকে, তা আওয়ামী লীগ তো লুটই করতেছে। রাজাকাররা যদি ৭১ সালে আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী ধর্ষণ করে থাকে, আওয়ামী লীগ ধর্ষণ করতেছে প্রকাশ্যে। আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী রাজাকাররা যদি রাষ্ট্রদ্রোহিতা করে থাকে, আওয়ামী লীগ তো রাষ্ট্রদ্রোহিতা করছে প্রকাশ্যে, নিজের জন্মভূমিকে বিকৃত করে দিচ্ছে অন্য একটি দেশের সাথে নিজেদের ক্ষমতার জন্য। তাহলে আওয়ামী লীগ তো মূলত রাজাকার। তাই আওয়ামী লীগ এখন ক্ষমতায় বসে যদি ৭১ রাজাকারদের মানে বিচার করে থাকে, এবং আমার বিশ্বাস বর্তমান যে তরুণ প্রজন্ম এবং এই ডিজিটাল যুগে আওয়ামী লীগ যতই বাংলাদেশের গণমাধ্যমকে বলেন আর মিডিয়াকে তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে যতই তলবি পিটান নিজেদের ডাকডোল পিটান, এই ডাকডোল বাংলাদেশের জনগণ আর খাবে না, ভবিষ্যতে আর খায় না। এবং ভবিষ্যতে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে রাজনীতি করার সুযোগ বাংলা মাটিতে দিবে বলে আমার বিশ্বাস হয় না। আমার বিশ্বাস আজকের নতুন প্রজন্ম তারা যথেষ্ট ক্লেভার এবং যথেষ্ট সচেতন এবং ইতিহাস সম্পর্কে তারা ভালো, আমার চেয়ে আপনার চেয়ে আরো ভালো জানে। তারা হয়তো বলার সুযোগটা পাচ্ছে না, যখন তারা বলার সুযোগটা পাবে, এই সুযোগটা যখন তারা হাতে পাবে বা কাজে লাগানোর চেষ্টা করবে, সেক্ষেত্রে এই আজকে নতুন প্রজন্ম আওয়ামী লীগের বর্তমানে রাষ্ট্রদ্রোহিতা এবং এই ৯০ রাজাকারদের বিচারটা নতুন প্রজন্ম ভবিষ্যতে ইনশাল্লাহ করবে আমার বিশ্বাস। এবং বাংলাদেশে আওয়ামী লীগ শব্দ বলতে কোনো শব্দ থাকবে না, কারণ আওয়ামী লীগ বাংলাদেশের নিবন্ধিত কোনো রাজনৈতিক দল নয়। কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে, আর আওয়ামী লীগের জন্ম হয়েছে ১৯৪৯ সালে। অর্থাৎ পাকিস্তানের নিবন্ধিত দল হচ্ছে আওয়ামী লীগ, শব্দটি পাকিস্তানি শব্দ। এবং এই দলের প্রতিনিধিত্ব করেছেন শেখ মুজিবুর রহমান, যে ৭০ নির্বাচন করেছেন, উনিও কিন্তু পাকিস্তান সরকারের অধীনে পাকিস্তান সরকারের নির্বাচনী ম্যানিফেস্টো মেনে তার অধীনে নির্বাচন করেছেন। শেখ মুজিবুর রহমান কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ৭১ সালে বাংলাদেশে নির্বাচিত হন নাই, এবং সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু স্বাধীন বাংলার প্রথম অবৈধ প্রধানমন্ত্রী হচ্ছে শেখ মুজিবুর রহমান। এবং বিনা ভোটে ১৯৭২ সালের ১০ই জানুয়ারি পাকিস্তান থেকে ফিরে এসে সর্বপ্রথম পাকিস্তানি পাসপোর্টধারী স্বাধীন বাংলায় ইন করছে, পাকিস্তানের রোহিঙ্গা বলতে পারেন, অবৈধ প্রধানমন্ত্রী বলতে পারেন, বিনা ভোটে অবৈধ প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। ইতিহাস জাতি কখনো আর ভুলবে না, এবং এটার বিচার অবশ্যই বর্তমান তরুণ প্রজন্ম করবে। সুযোগের অপেক্ষায় জনগণ এবং তরুণ প্রজন্ম রয়েছে বলে আমার বিশ্বাস। একদিকে যেমন দেশের জন্য গণতন্ত্রের জন্য শত্রু রয়েছে, তেমনি বাংলাদেশে আমার বিশ্বাস অসংখ্য দেশপ্রেমিকও রয়েছে। হয়তো শত্রুদের আনাগোনাটা এখন একটু বেশি, দেশপ্রেমিকদের আনাগোনাটা এখন একটু কম, সময় সুযোগের অভাবে। সুযোগ যখন আসবে অবশ্যই দেশপ্রেমিকের শত্রুদের এই সমস্ত ৯০ রাজাকারদের আওয়ামী লীগের বিচার অবশ্যই বাংলা মাটিতে ইনশাল্লাহ করবে। কারণ স্বাধীনতা ৪০ বছর পূর্বের বিচার যদি আওয়ামী লীগ ক্ষমতার জন্য করতে পারে অবৈধভাবে, তাহলে বিগত ১০ বছর যাবৎকালের ঘটনা আমরা কেন বিচার করবে না, নতুন প্রজন্ম কেন বিচার করবে না? আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ এর বিচার অবশ্যই করবে, এবং কঠিন এবং ভয়াবহভাবে করবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ সাগর ভাই। আমরা সেই আশাই রইলাম যে আসলে সব অন্যায়ের বিচার হোক, সুষম শান্তি বজায় থাকুক, এবং অন্যায়ের বিচার হলে সেটা জাতি দায়মুক্তি থেকে বেরিয়ে আসবে। সাগর ভাই, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে ঢাকায় ২ সপ্তাহের ব্যবধানে ৩টি বস্তিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এক কথায় বলা যায়, অথবা লেগেছে। এবং কিছু কিছু মাধ্যম থেকে অনেকে বিশেষ বিশেষ বাহিনীর প্রতি আঙ্গুল তুলে ইঙ্গিত করেছেন। তো হঠাৎ এইভাবে বস্তিতে আগুন লাগে হর হামেশাই আমরা বলতে শুনি যে অবৈধ গ্যাস সংযোগ, অবৈধ বিদ্যুৎ সংযোগ, অবৈধ এই সংযোগ ওই সংযোগ। আবার অনেক সময় দেখা গেছে যে আমরা মিডিয়ার মাধ্যমে পত্রিকায় দেখে থাকি যে প্রভাবশালীদের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বস্তিকে নিয়ন্ত্রণ করার জন্য বস্তিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তো আপনি সামগ্রিক ব্যবস্থাটাকে কিভাবে দেখছেন, যে দরকারের সময় আগুন লাগিয়ে দেওয়া হয়, হর হামেশা এক ধরনের রিপোর্ট দেওয়া হয়, আসলে ইনসাইডে কি থাকতে পারে, কি মনে করেন আপনি? ধন্যবাদ আপনার একটা সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো, আমার দৃষ্টিকোণ থেকে বলে তো সবার সেটা মনের মতো নাও হতে পারে, আমি আমার অ্যানালাইজ থেকে বলবো। জি, আপনি বলেন, আপনি আজকে আমাদের মেহমান, আপনি বলেন। যদি এই যে আগুন বলেন, অগ্নিসংযোগ বলেন, বা এই যে আপনি যে কথাটা বললেন যে কিছু কিছু মানুষ প্রশাসনের বা মানে উপরের মহলকে ইঙ্গিত করছেন, বিষয়টা অবান্তর বা মিথ্যা বললে একদিকে মানে মিথ্যা বলাও ঠিক হবে না, হ্যাঁ, আবার সঠিকভাবে তথ্য না দিয়ে আবার মানে ১০০% নিশ্চয়তার মাধ্যমে বলা ঠিক হবে না। তবে আমরা তো এও দেখলাম সাগর ভাই, আমরা তো এও দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যে পুলিশ ওই যে সংখ্যালঘুদের বস্তিতে তথা খুপড়ি করে আগুন লাগানোর সেই দৃশ্যটা অবৈধ কর্মকাণ্ড, যেহেতু সরকার প্রধান নিজেই একজন অবৈধ, একটা মানুষ যখন অবৈধের উপরে দাঁড়ায় থাকে তখন তার মাধ্যমে আসলে কোনো বৈধ জিনিস সৃষ্টি হয় না।
একটা চোর কখনো একজন জজের বন্ধু হতে পারে না, কারণ জজের আদর্শ হতে চোরের বিচার করা, আর চোরের আদর্শ হতে চুরি করা। চোর কখনো এটা জজের বন্ধু হতে পারে না। মানে এটার একদম ক্লিয়ার জিনিসটা, মেসেজটা একদম টোটালি ক্লিয়ার, যেটা অবৈধ সরকার কখনো জনগণের বন্ধু হবে না, নেভার এভার। আমার সাথে যত যত চ্যালেঞ্জ করুক, যত যুক্তি দেখাক, একটা ইললিগাল গভর্নমেন্ট যিনি একটা জনগণের ভোটকে চুরি করে তার অবৈধ ক্ষমতা টিকে থাকার জন্য, আপনাকে প্রথমেই বুঝতে হবে একটা একটা জনগণ, তার রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। একটা জনগণ যখন 18 বছর বয়স হয়, সে তার প্রথম ভোট প্রয়োগের মাধ্যমে তার নির্বাচিত প্রতিনিধিকে ভোট দিয়ে সে রাষ্ট্রের প্রতিনিধিকে মনোনয়ন করেন। অর্থাৎ এই যে অধিকারটা একটা সরকার যখন একটা নতুন একটা নাগরিকের অধিকারটা যে কেড়ে নিয়েছে যে সরকার, সেই সরকার যতই উন্নয়নের কথা বলুক, সে কোনোদিন জনগণের বন্ধু হবে না। আমি একদম চ্যালেঞ্জ করে ক্লিয়ার একটা মেসেজ বাংলাদেশের জনগণের জন্য। প্রথমত তো যিনি অবৈধ ক্ষমতা আছেন, ওনার মাধ্যমে কখনো বৈধ কাজ হবে বলে আমার বিশ্বাস হয় না, অন্য কারো বিশ্বাস হতে পারে, এটা একটা দুঃস্বপ্নের মতন। তো ওনার সহযোগীরা অবৈধ কাজ করবেন। এই যে গ্যাস অগ্নি সংযোগ বলেন, মার্কেটে আগুন বলেন, গার্মেন্টস আগুন বলেন, এগুলি প্রত্যেকটা ঘটনা। এবং এই যে আবার কি বলে, বাংলাদেশের কদিন আগে যেটা হয়েছিল পুরান ঢাকাতে আর কি, ওই যে নিমতলা যে হ্যাঁ অবৈধ, হ্যাঁ নিমতলা ট্রেজারি, নিমতলা থেকে শুরু করে পুরান ঢাকা কদিন আগে যেটা হয়েছিল আর কি, হ্যাঁ, এগুলি সমস্ত সরকারের মন্ত্রী এমপিদেরই, হ্যাঁ, এদেরই সহযোগিতা হচ্ছে, এবং এটা প্রত্যেকটা পার্সেন্টেজ এই সরকার পাচ্ছে। এখন যে আমি বস্তির কথাটা বলি, হয়তো সেখানে সুষ্ঠুভাবে যদি বাংলাদেশে আইন ব্যবস্থা থাকতো, বাংলাদেশে যদি বিচার বিভাগ থাকতো, বাংলাদেশে যদি সুষ্ঠুভাবে তদন্ত কমিটি থাকতো, তাহলে অবশ্যই এটা তদন্ত করে বের হয়ে আসতো যেখানে কোনো না কোনো প্রভাবশালী লোকের হাত রয়েছে। এই বস্তিটাকে উনি দখল নেওয়ার চেষ্টা করেছেন, এবং এটার উনি বাজেট করেছেন। এই বাজেটের কত অংশ কোন মন্ত্রী থেকে শুরু করে মাননীয় বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা পর্যন্ত পেয়েছেন, এটার রিপোর্ট কিন্তু চলে আসতো। আজকে যদি বাংলাদেশের বিচার বিভাগ থাকতো, বাংলাদেশে যদি সত্যিকার দুদকের মতন একটি সংগঠন যদি সত্যনের পক্ষে, জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে যদি সঠিকভাবে কাজ করতো, তাহলে অবশ্যই শুধু আজকের এই বস্তিতে সংযোগ শুধু নয়, এই গার্মেন্টসে কেন আগুন লাগলো, নিমতলায় কেন আগুন লাগলো, উত্তর ঢাকা পুরান ঢাকায় কেন আগুন লাগলো, এই প্রত্যেকটি ঘটনার সূত্রপাত খুঁজে খুঁজে বের করে আমরা তাহলে বুঝতে পারতাম যে অবশ্যই আওয়ামী লীগের বর্তমানে প্রভাবশালী কোনো নেতা বা কোনো এমপি বা কোনো মন্ত্রীর হাত রয়েছে, এবং সেখান থেকে যে অর্থের একটা অঙ্ক কিন্তু শেখ হাসিনাও পাচ্ছে। এটা এই মেসেজটা একদম পরিষ্কার একটা মেসেজ প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা বিভিন্নভাবে দেখে আসছি যে এই সরকার, আমি যে কথাটা একটু আগে বলে আসলাম যে মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইয়ের ভাষ্য অনুযায়ী, সেখানে লেখা আছে যে সরকার মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত বা বিভিন্নভাবে মানুষকে ব্যস্ততা রেখে ভারতের কাছে বাংলাদেশ তুলে দিবে একটা পায়তারা তার রয়েছিল বা আছে। হ্যাঁ, সেই জিনিসগুলো যদি আমরা স্মরণ করি, তাহলে সরকার বিভিন্ন এই যে একের পর একটা ইস্যু তৈরি করে, একটা ইস্যুর সুষ্ঠু সমাধান না আসার আগেই উনি আরেকটা ইস্যু তৈরি করে ফেলান। একটা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার না হওয়ার আগেই উনি আরেকটা ঘটনা ঘটাই দেন। এটা হচ্ছে ওনার দুর্নীতির সবচেয়ে একটি বড় হাতিয়ার, এবং একটি বড় ওনার রাজনৈতিক জগতের দুর্নীতি চক্রের সবচেয়ে বড় একটি কৌশল। কারণ উনি বুঝতে পারছেন যে উনি যদি কোনো জিনিস সুষ্ঠুভাবে বিচার করেন, ওনার নেতা কর্মীরা ফেসে গেলে উনি নিজে ফেসে যাবেন। তো এই জন্য উনি একের পর একটা ঘটনা ঘটাচ্ছেন, একটা পরিপ্রেক্ষিতে আরেকটা অপরাধ সৃষ্টি করতেছেন। একদিকে ওই যে বললাম যে বস্তির মনে করেন 3টা বস্তি আগুন লাগছে, 3টা বস্তিতে মনে হয় 500 কোটি টাকা একটা বাজেট রয়েছে। এই বস্তিতে একটা বিশাল বড় ফ্ল্যাট হবে বা ম্যানশন হবে বা একটা মার্কেট হবে, এটা 500 কোটি বা 1000 কোটি টাকার বাজেট রয়েছে। এখানে তো 200 কোটি বা 50 কোটি টাকা মনে করেন একটা বাজেট রয়েছে, যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পাবে বা পররাষ্ট্রমন্ত্রী পাবে বা আইনমন্ত্রী পাবে, ঠিক আছে, কিছু বাজেট রয়েছে প্রধানমন্ত্রী পাবে। এই বাজেটটাকে ওনারা বাজেট করেই কিন্তু ওনার এই ঘটনাগুলি ঘটাচ্ছে। এটা সম্পূর্ণ শেখ হাসিনার ইন্ধনে এবং শেখ হাসিনার সরাসরি মদতে। এখানে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। যদি ভুল থাকে তাহলে যে সরকার বলে কথায় কথায় বলে বাংলাদেশকে সিঙ্গাপুর করে ফেলছে, আমেরিকা করে ফেলছে, জাপান করে ফেলছে, তার উন্নয়নের তাহলে তার নমুনাগুলি যে আগুন লাগে, সংযোগ লাগে, এগুলি উনি কেন প্রতিরোধ করতে পারেন না? ওনার দেশে যে গণহত্যা হয়, লুটপাট হয়, অগ্নিসংযোগ হয়, উনি কেন জানেন না? যেখানে জামাত ইসলাম, যেখানে বিএনপির একজন 5 জন কর্মী 4 টেবিলে বসে কথা বলতে গেলে তার আইন শৃঙ্খলা বাহিনী আগে থেকে অনুমান করেন এখানে নাশকতার সৃষ্টি হতে পারে বলে গ্রেপ্তার করেন। তাহলে যেখানে অগ্নিসংযোগ হচ্ছে পরিকল্পিত হবে, উনি কেন জানেন না? উনি তো প্রকাশ্যই বলেছেন যে উনি হেড অফ দ্য গভর্নমেন্ট বাংলাদেশ, উনি সবকিছু জানেন। তো যেহেতু উনি সবকিছু জানেন, এই সবকিছু উনি তাহলে করান। এটা তো ক্লিয়ার মেসেজ। এটা শেখ হাসিনা সরাসরি করাচ্ছে জনগণকে বিভিন্ন ইস্যু দিয়ে ব্যস্ত রাখার পাশাপাশি নিজের নেতা কর্মীদের অর্থ লুটপাটের এই জিনিসগুলো ধামাচাপা দিয়ে, এবং এই ভারতকে আস্তে আস্তে এখানে মানে রয়ের এজেন্টগুলোকে বাংলাদেশে আস্তে আস্তে যে হিন্দুদেরকে প্রভাব বিস্তারের একটা অংশ হিসেবে আমি মনে করি আর কি, প্রিয় ভাই, যদি আমার এনালাইজ যদি ভুল না হয় আর কি। তবে টোটালি সর্বশেষ কথা বলবো, এটা সম্পূর্ণ
শেখ হাসিনার ইন্ধনে এবং শেখ হাসিনার মদতে এবং শেখ হাসিনার সহযোগিতা হচ্ছে তার বক্তব্য অনুযায়ী। কারণ উনি অনেকবার বলেছেন যে আই এম দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, আই নো দ্য এভরিথিং হোয়াট হ্যাপেন ইন বাংলাদেশ। বাংলাদেশে যখন যাই হয় উনি সম্মত জানেন, যেহেতু তাহলে ওনার জানাশোনার মাধ্যমে ওনার সহযোগিতায় ওনার আদেশ এবং নির্দেশ কর্মী হচ্ছে এগুলি। জি ধন্যবাদ সাগর ভাই। সাগর ভাই, আমি আজকের একটা ঘটনা আপনি জেনে হয়তো অবগত আছেন কিনা আমি জানি না। সাদেক হোসেন খোকা মরহুম যখন সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন 2006 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, এবং আমরা দেখলাম যে ঢাকা সিটি কর্পোরেশনের ব্যানারে আরেক ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্কুলটাকে নতুন নামে নামকরণ করা হয়েছিল যে পুরানা মোগল, আমি যদি ভুল না হয়ে থাকে আমি আপনাকে নামটা একটু বলতে পারি, পুরানা মোগলটুলি উচ্চ বিদ্যালয় নামে নতুন করে নামকরণ করা হয়েছে এবং স্থাপিত 2006 সালেই এখনো উল্লেখ আছে। তো কি মানে হঠাৎ করে কেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেখানে নাম থাকে সেখানে একটা ভিত্তি সঞ্চার করে নামটা চেঞ্জ করতে হবে, এই ব্যবস্থাটা কেন, এটা কেন হচ্ছে বারবার, কি মনে করেন? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমি এই প্রশ্নের উত্তরটা প্রথমে খোকা ভাইকে আমি আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। উনি একজন আমার দৃষ্টিকোণের একজন বীর মহান মুক্তিযোদ্ধা। খোকা ভাইয়ের অবদান বিএনপির জন্য আমি মনে করবো অবিস্মরণীয়। এই কারণে আমি একটি ঘটনা দিয়ে খোকা ভাইয়ের প্রথম শ্রদ্ধা জানিয়ে আপনার কথাটা অ্যান্সার জানাবো। খোকা ভাই হচ্ছে আমাদের এমন একজন ব্যক্তিত্ব, মানে কেন আওয়ামী লীগ আসলে বা শেখ হাসিনা আসলে আমাদের নেত্রী খালেদা জিয়াকে হিংসা করে, কেন আওয়ামী লীগ আসলে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হিংসা করে, তাদের নাম মুছে ফেলতে চায়, এর বিভিন্ন কারণগুলোর মধ্যে খোকা ভাই একজন অন্যতম একটা উদাহরণ রয়েছে। যেখানে শেখ হাসিনা আমাদের নেত্রীর একজন সমোপযোগী বা সমপর্যায়ের মানুষ তাকে মূল্যায়ন করে না, সেখানে নিজেই বুঝতে পারছে। যেখানে শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবে তো দূরে, আর আমার নেত্রী তার একটি রাজনৈতিক দক্ষ কৌশলের মাধ্যমে শেখ হাসিনাকে এমন জুতাপিটা করেছেন যে ঢাকাতে যখন সাদেক হোসেন খোকা ভাই শেখ হাসিনা নির্বাচন করে, তার প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা অর্থাৎ একজন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের একজন নেতাকে হাসিনার বিরুদ্ধে আমার নেত্রী খালেদা জিয়া দাঁড়া করাই দিয়েছেন। খালেদা জিয়া সরাসরি সেখানে দাঁড়ান নাই, অর্থাৎ শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী হিসাবে, মানে খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বী হিসাবে আমার নেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনাকে গণে নিয়ে কি করছেন, উনি একজন তার কর্মীকে দাঁড়া পেতেন, কর্মীকে সাদেক হোসেন খোকা ভাই। তো সাদেক হোসেন খোকার সাথে শেখ হাসিনা যেইভাবে গু হারা হেরেছে, এটা ইতিহাসের একটা জ্বলন্ত প্রমাণ যে একজন জিয়ার শরীরের কাছে একজন আওয়ামী লীগের সভানেত্রীর কোনো মূল্যই নেই। আমার নেতা কর্মীর সাথে তো তুলনা হবে দূরে, মানে জিয়াউর রহমানের সাথে যদি শেখ মুজিবকে তুলনা করা হয় হিস্ট্রিগত ভাবে এবং বাংলাদেশের অবদানগত হবে, হ্যাঁ, মানে মুজিব ইজ নাথিং টু কম্পেয়ার উইথ জিয়াউর রহমান। আমরা যে খালেদা জিয়ার সাথে শেখ হাসিনাকে তুলনা করি, শেখ হাসিনা যতগুলো ডিগ্রি লাভ করুক আর যতই সে শিক্ষিত হোক, হ্যাঁ, একজন রাষ্ট্রের জন্য, দেশের জন্য, জনগণের জন্য খালেদা জিয়া একটা পায়ের নোটের যোগ্যতা শেখ হাসিনা নাই, এটা শেখ হাসিনা নিজেও বোঝে। এবং সেটারই জ্বলন্ত ইতিহাস হচ্ছে আমাদের সাদেক হোসেন খোকা ভাই। উনি 96-তে নির্বাচন করে আওয়ামী লীগকে সভানেত্রীকে হাসিনাকে শিক্ষা দিয়ে দিয়েছেন যে তুমি এখন আমার নেত্রীর খালেদা জিয়ার সমপরিমাণ হওয়া নেই, তার সাথে তুমি প্রতিদ্বন্দ্বিতা যাইও না। এবং সেই জিদের কারণে কিন্তু এই হাসিনা আজকে যে পরিবারের পিছনে উঠে পড়ে লাগছে। বিশেষ করে আপনার মূল অ্যান্সারটা আমি আসি, সেটা হচ্ছে যদি আমরা বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী পর থেকে, আমরা তো স্বাধীনতার আগে আমাদের তো বয়স ছিল না, আমরা তো স্বাধীনতার মুক্তিযুদ্ধ ওভাবে দেখি নাই বা আমাদের জ্ঞান হয় নাই, কিন্তু আমরা স্বাধীনতার পরবর্তী প্রজন্ম যারা আমরা যেটা দেখে আসছি বর্তমানে বা যেটা দেখতেছি, ঠিক আছে, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলি বাংলাদেশের লিখিত ডকুমেন্টারি বাস্তবিক প্রমাণের ভিত্তিতে আওয়ামী লীগের বা শেখ মুজিবের লুটপাট ছাড়া ভালো কোনো অবদান আছে বলতে আমার জানার মতো নাই, আমরা দেখাতে পারবে না। তো যে কারণে তাদের যদি নিজেদের সৃষ্টি বলতে কিছু নাই, যেমন নতুন করেই বলেন এই যে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পদক দেওয়া বলেন, বাংলাদেশের চলচ্চিত্র জগতের শিল্পীদের পদক দেওয়া বলেন, বাংলাদেশের একজন সাহিত্যিক কবি সাহিত্যকে রাষ্ট্রের একজন বুদ্ধিজীবী হিসেবে তাকে সম্মান দেওয়া বলেন, এই জিনিসগুলো আসলে জিয়া পরিবারের কাছ থেকে চলে আসছে। জিয়াউর রহমান ধারাবাহিক সার্ক বলেন, সার্ক সৃষ্টি করেছে জিয়াউর রহমান, নতুন করে সৃষ্টি করেছে জিয়াউর রহমান। এরপরে খালেদা জিয়া এসে কি করলেন, খালেদা জিয়া এসে মেয়েদেরকে প্রথম নারী শিক্ষা শুরু করলেন বিনা পয়সায়, খালেদা জিয়া করছে। এটা তো যারা রাজনীতি নিয়ে লেখাপড়া করে বা জানে তাদের দশের করতে পারবে না। খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের প্রথম মেয়েদেরকে শিক্ষার জন্য উৎসাহিত করছেন বিনা পয়সা। আচ্ছা, এরপর আপনারা বিভিন্ন বুদ্ধিজীবীদের বলেন, বিভিন্ন
চলচ্চিত্র জগতের নায়ক নায়িকা বলেন বা ভালো পরিচালক বলেন, তাদেরকে যে উৎসাহিত করা, নিজেদের কালচারকে, নিজেদের চলচ্চিত্রকে যে সামনে উজ্জীবিত করার জন্য যে এই যে একটা সিস্টেম ম্যাডাম খালেদা যে করে গেছেন, মানে স্বাধীনতা পদক বলেন, একুশের পদক বলেন, এগুলিকে আমলিক করছে, এগুলিকে আমলিক কি দেখাইতে পারবে? আমলিক করছে, কোন আমলিক করছে? এগুলো তো সব বিএনপির হাতে হচ্ছে, জাতীয়তাবাদের নেতৃত্বে হয়েছে এগুলি, ম্যাডাম খালেদা জিয়ার হাতে হয়েছে এগুলি। এই পদকগুলোকে আমলিক আমলিক নিজে কিছু করতে পারে না। আমলিক হচ্ছে অন্যের সৃষ্টিকে, অন্যের কৃতিত্বকে নিজের কৃতিত্বে নেওয়ার জন্য মিথ্যাচারিতা সৃষ্টি করে। এখন উনি দেখতেছেন ওনারা যত যাই করে, কিন্তু ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের কাছে মুজিব পরিবার কিছুই না। কারণ জিয়াউর রহমান মানে কথা অনেক বড় হয়ে যায়, মুজিব মানে কথা বলতে গেলে মুজিব একটা অবৈধ সন্তান, জিয়ার রহমান অবৈধ সন্তান না। কথা বলতে গেলে জিয়াউর রহমান ছিলেন সেই সময় পাকিস্তানের আর্মির অফিসার এবং উনি একটা ক্যানাডার ছাত্র। আজকের বাংলাদেশের যেমন একটা ক্যাডার ছাত্রের কাছে একটা মেয়ে বিয়ে দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় ব্রেন একটা ছেলের সাথে, সেই সময় পাকিস্তান আর্মিতে একটা বাংলাদেশের পূর্ব পাকিস্তানের একটা মানুষ আর্মিতে ঢুকবে, হ্যাঁ, এটা অনেক ভ্যালু ছিল এবং তাদের কাছে মানুষ সুন্দরী মেয়েদের বিয়ে দেওয়ার জন্য হিরিক করে যেত। তো জিয়ার রহমানের লেভেল কোথায় বংশগত হবে, আর মুজিবের লেভেল কোথায় বংশগত হবে? এটা মুজিব হচ্ছে একটা অন্যের থেকে ছিনতাইকারীর দল। কারণ আমলিক যে দলটাতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর তৈরি দল। আমলে যদি জাতির পিতা বলতে হয় দলগত হবে, তাহলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে জাতির পিতা বলতে হবে প্রথমত। এরপরে যদি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে যদি জাতির পিতা না বলে, তাহলে বলতে হবে জিয়াউর রহমান জাতির পিতা। কারণ শেখ মুজিব মৃত্যুর আগে বাকশাল কায়েম করে গেছেন, আমলিক কবর দিয়ে গেছেন, আর জিয়াউর রহমান তার পরবর্তী সময় এসে গণতন্ত্রের চর্চা করে গণতন্ত্রের প্রবর্তক হিসেবে আমলিকে পুনর্জীবিত করছেন। তাহলে সেই হিসাবে কিন্তু জিয়াউর রহমানকে আমলিক যদি আমলিকের রাজনৈতিক দৃষ্টিতে যদি রাজনৈতিক দলের পিতা মানতে হয় মানতে হবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে অথবা জিয়াউর রহমানকে। কারণ মুজিব তো মৃত্যুর সময় আমলিক করে মারা যান, উনি মারা গেছেন বাকশাল করে। আমলিক কি কথা, আমলিক কিন্তু শেখ মুজিবের জাতির পিতা, মানে তাদের দলের বাবা বানাচ্ছেন। এই যে বাপের ওই যে কথা বলছিলাম, বাপের কাছ থেকে আম্মা কিনে লাঙের কাছে দিয়ে আসা, তাদের মানে তাদের মায়ের বিয়ে হয় এক জায়গায়, সন্তান জন্ম দেয় শুয়ে আরেক জায়গার সাথে শুয়ে। আমলিক চরিত্র আমলিক তো নিজেরা প্রকাশ করতেছে, দলের যে প্রতিশোধ তাকে সম্মান দিচ্ছে না। এমনকি মাওলানা আব্দুল হামিদ খান নামের ভাষা শব্দ তারা উচ্চারণ বলতে তারা করেন না। তারা শেখ মুজিবকে জাতির পিতা বানাচ্ছেন শেখ মুজিবকে পচানোর জন্য আসলে মূলত। যে আপনি যে কথাটা আসতেছি, জিয়াউর রহমানের সাথে শেখ মুজিবের তুলনা যদি আমরা করি স্বাধীনতার পরবর্তী পরাজয়ের পরের থেকে, জিয়াউর রহমান বা জিয়া পরিবারের বা মুজিব পরিবারের অবদানটা কি? একটা হচ্ছে লুটপাটের অবদান, আর একটা হচ্ছে দেশ গড়ার অবদান। দুইটার কৌশল চিন্তা ভাবনা কিন্তু আকাশ পাতাল ব্যবধান। একজন পাতিলের ভিতরে পানি ঢালতেছেন পাতিলকে ভরার জন্য, আরেকজন পাতিল ফুটা করে ওখান থেকে চুষে নিয়ে যাচ্ছেন। দুইটার ধারাই কিন্তু টোটালি ভিন্ন। যে কারণে আমরা যেহেতু নিজেদের কোনো সৃষ্টি বলতে কিছু নাই, নিজেরা যখন কিছু করতেই পারেন না, তো এই জন্যই ওনার বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষকের নামটাকে, তার স্তম্ভনগুলোকে এখান থেকে মুছে ফেলার তারা বিভিন্ন কলা কৌশলে করতেছেন। এটার মূল কারণই হচ্ছে আমরি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিশ্বাসী না। কারণ আমরি যদি মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিশ্বাসী হতো, আমরি যতই মুখ দিয়ে বলে যে তারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, এই সপক্ষে শক্তির মিনিংটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সপক্ষে শক্তি? দ্য সাপোর্টার। সপক্ষে মানে কি? সাপোর্ট। আমি সাপোর্ট করতেছি, তার মানে কি? আমলিক মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সাপোর্ট করছে, যখন দেখবে পাকিস্তান হেরে গেছে তখন তারা রূপ বদলা হয়ে গেছে কি মুক্তিযুদ্ধের সপক্ষে, অর্থাৎ তারাও মুক্তিযুদ্ধের পক্ষে ছিল বুঝাইছে। কোন পক্ষে সেটা কিন্তু তারা বলে নাই। আর আমরা কি? আমরা নাম দ্য স্ট্যান্ড অফ দ্য অন দ্য ফিল্ড, মানে আমরা হলাম মুক্তিযুদ্ধের সপক্ষে না, আমরা সরাসরি রণাঙ্গনের যুদ্ধের দল। আমরা যে বলে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, মানে দুইজন মানুষ ঝগড়া করছে, মনে করেন একজন জিতছে একজন হারছে, তৃতীয় পক্ষ একজন মানুষ সে দেখছে, সে কি করছে, যে জিতছে তার পক্ষে গিয়ে বলছে আমি আপনার সপক্ষে আছি। এটা তো সপক্ষ নাকি? সপক্ষের অত এরকমই নাকি? হ্যাঁ, তাহলে বাংলাদেশ পাকিস্তানে আমল ছিল পাকিস্তানের সপক্ষে, আর যখন স্বাধীন হয়ে গেছে তখন আমল গেছে এখন মুক্তিযুদ্ধের সপক্ষে। তারা কেন বলতে পারেন না আমরা রণাঙ্গনের যুদ্ধ? কেন বলতে পারেন না? কারণ তারা যুদ্ধ করে নাই, যুদ্ধ দেখেও নাই। তো দেশপ্রেম কি জিনিস তারা জানেও না, বুঝেও না। ঠিক আছে, এখন দেখতেছে যে যদি মুক্তিযুদ্ধের আমরা যদি স্বাধীনতার পক্ষে যাই, আমলি কিন্তু এখনো কিন্তু নিজেদেরকে বাঙালি বলে। আমরা কি বলি? আমরা বলি বাংলাদেশি। আমাদের পাসপোর্টে কি লেখা? বাংলাদেশি। ন্যাশনালিটি কি? বাংলাদেশি। আমলি কি বলে? বাঙালি। এই বাঙালি শব্দের পত্রিকা আসছে আমলিগের। শেখ মুজিবুর ৭ই মার্চের ভাষণের ৬ দফার ১ দফা ছিল বাঙালির জাতীয়তাবাদ। তাহলে যদি আমলি নিজেকে এখনো বাঙালি মনে করেন, আর শেখ মুজিবুর ৭ই মার্চের ভাষণ যদি আমরা ধরি, তাহলে আমলি তো কখনোই বাংলা স্বাধীনতা চায় না, জ্বলন্ত প্রমাণ। কারণ শেখ মুজিব ৬ দফার মধ্যে দিচ্ছে বাংলা জাতীয়তাবাদ, মানে কি আমরা পাকিস্তানি থাকবো, ভাষাগতভাবে আমাদের বাঙালি ভাষাগত স্বাধীনতা চাইছে। যেমন কলকাতার বাঙালিরা বাঙালি,
কেরালিয়ান, কিন্তু তারা দোজ আর কি অল পিপলস আর দোজ পিপলস, দ্য ন্যাশনালিটি ইজ হোয়াট ইজ দোজ ন্যাশনালিটি, জাতীয়তাবাদ কি? ইন্ডিয়ান। একজন আমেরিকানের ভাষা কি? ইংরেজি। একজন ক্যানাডিয়ানের ভাষা কি? ইংরেজি। একজন অস্ট্রেলিয়ানের ভাষা কি? ইংরেজি। একজন ব্রিটিশ ম্যানের ভাষা কি? ইংরেজি। কিন্তু একজন ব্রিটিশ ম্যান একমাত্র বলতে পারবে আই এম দ্য ইংলিশম্যান, কিন্তু একজন আমেরিকান দে নেভার ক্যান সে হি ইজ দ্য দোজ গাই আর ইংলিশম্যান, দে ক্যান সে উই আর আমেরিকান। আপনার কথা খুব স্পষ্ট। জি, তাদের ভৌগোলিক রাষ্ট্রটাকে তারা বুঝাচ্ছে তারা আমেরিকান, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান, কিন্তু একমাত্র ব্রিটিশরাই বলতে পারবে যে উই আর দ্য ইংলিশম্যান, কারণ ইংরেজি ভাষার উৎপত্তি হচ্ছে তাদের কাছ থেকে। জি সাগর ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের বাঙালি হয় তাহলে আমেরিকা বলে বাঙালি, তার মানে তারা বাংলাদেশের স্বাধীনতা স্বীকারই করতেছে না, তারা তো বাংলাদেশেই না, তারা তো রাষ্ট্র বিরোধিতা করবেই। যারা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কথা বলছে, দেশের উন্নয়নের জন্য কথা বলবে, যারা রাষ্ট্রের অবকাঠামো ধরে রাখার জন্য রাষ্ট্র পরিচালনা করবে, বিভিন্ন জিনিস স্থাপিত করবে, তাদের স্মৃতিকে ভেঙে দেওয়া যারা মূলত পায়তারা করবে। আমি তো প্রথমে বললাম এটা রাষ্ট্রদ্রোহী এবং দেশদ্রোহী, এটা মূলত জঙ্গি এবং মূলত রাজাকার তারা। বলেন। জি ধন্যবাদ শাহজালাল শিকদার সাগর ভাই, আপনাকে শুক্রবার ফেস টু ফেস লাইভ অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কারণ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সহসভাপতি দুলাল হোসেন ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল। আমরা কারিগরি ত্রুটির কারণে কোনোভাবে দুলাল ভাইকে লাইনে আনতে পারিনি, আমরা দুঃখ প্রকাশ করছি। এবং আপনাকে আবারও অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। শুধু জাপান থেকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময় থেকে, এবং সুন্দর একটা আপনার কাছ থেকে অনেক ধরনের তথ্য আমরা পেয়েছি। যেমন আসলে এই রাজাকারের সংজ্ঞাটা কি, কিভাবে রাজাকার এবং লুটপাট তথা আওয়ামী লীগ অনেক কথাই বলেছেন। আসলে গ্রহণ করার মতো বা শোনার মতো অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন, এবং আপনাকে আমি আবারও সুপ্রভাত সিডনির পক্ষ থেকে অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যে সকল ভিউয়ার্স অংশগ্রহণ করেছেন আপনাদের মূল্যবান সময় দিয়ে তাদেরকে সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আসলে এই স্টাইলে কথাবার্তাই বলি, স্পষ্ট কথা সরাসরি বলি। হয়তো কারো আমার কথা ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, সেটা আপনাদের যার যার অভিরুচির বিষয় এবং যার যার দেশের প্রতি ভালোবাসার বিষয় আর কি। আমি আমার ভালোবাসা থেকে আমি সবসময় অন্যায়কে অন্যায় বলি, সত্যকে সত্য বলি। এবং সর্বোপরি আজকের এই প্রোগ্রামের আয়োজক এবং নেতৃবৃন্দ যারা আছেন সকলকে আপনাদেরকে আমার পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ। আপনাদের মাধ্যমে জনগণের জন্য বা দেশের জন্য যতটুকু পেরেছি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া রাখবেন। এবং আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সাগর ভাই, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও দুঃখ প্রকাশ করছি যে দুলাল হোসেন ভাইকে আমরা অনুষ্ঠান আনতে পারি নাই, কারিগরি ত্রুটির কারণে কোনোভাবে আমরা ওনাকে পাইনি। তো আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এই ছিল আজকে আমাদের আয়োজন, এবং পরবর্তীতে দেখা হবে আগামী রবিবার একই সময়, সিডনি সময় 9টা, বাংলাদেশ সময় বিকাল 4টা। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত কোনো প্রশ্ন তথা তথ্য আপনারা যদি জানতে চান অথবা পাঠাতে চান, আমাদের ইমেল অ্যাড্রেসে আপনারা নক করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো suprabhat.ceo@gmail.com। সর্বোপরি সেইপরি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী রবিবার একই সময়, এবং সর্বোপরি ভালো থেকো বাংলাদেশ। আল্লাহ হাফেজ।